আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এসব বিষয়ে জানাতে আমাদের সাথে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩, ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 4, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। 5, উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। 6, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন 7 কলেজ 2017 সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে 7 কলেজের শিক্ষার্থীরা বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর 7 কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। আচ্ছা, আমি মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমাদের যে 24 ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম, সেটা হচ্ছে 4 ঘন্টা হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন, 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না। আর কারণ যখন বৈষম্য 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন, আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার 10 জনের মতো আছে। 10 জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি হচ্ছে 50+ হবে আমাদের যারা আহত হয়েছে সবগুলি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে ছাত্র দলের সম্পৃক্ততা আছে বলে একটি অভিযোগ উঠেছে। অবশ্যই না পেয়েছেন কিনা, আরেকটি বিষয় আপনারা কি ধরনের কঠোর কর্মসূচি দিবেন, ঢাকা ব্লকেট নাকি কি করবেন? দর্শক, এতক্ষণ আন্দোলনকারী 7 কলেজের শিক্ষার্থীদের ব্রিফিং এর অংশবিশেষ শুনছিলেন ঢাকা কলেজ থেকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ী এলাকায় হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানকে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানা এলাকায় একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় সালমান এফ রহমানের জামিন চান তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া রাজধানী বিভিন্ন থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং দেশটিপি ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে। গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন চিত্রনায়িকা পরিমণি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেছে। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ পরিমণিকে জামিন দেন। সকাল 10টায় পরিমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল একই আদালত পরিমণি ও তার কাস্টিম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে পরিমণি জানান, জামিন পাওয়ার মধ্য দিয়ে একটি বিজয় অর্জিত হয়েছে। মামলায় খালাস পাওয়ার পর চূড়ান্ত বিজয় অর্জিত হবে। তিনি ভুক্তভোগী হিসেবে মামলা করার কারণেই তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন পরিমণি। বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। নিজ জেলা গোপালগঞ্জে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে স্বৈরাচার শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের বিরুদ্ধে। কোটালীপাড়া উপজেলার ঘাগর নদীর উপর কাকডাঙ্গা গোপালপুর সেতুর 2 দফা মেয়াদ বাড়িয়ে কোনোভাবে কাজ শেষ করলেও তৈরি করেনি অ্যাপ্রোচ সড়ক। অভিযোগ আছে ব্রিজটি তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। শেখ পরিবারে বলে ভয়ে এতদিন কেউ কিছু বলতে সাহস করেনি। এতে ক্ষোভ জানিয়েছেন উপজেলাবাসী। গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন শর্মাতের পাঠানো রিপোর্ট। অনিয়ম দুর্নীতির একটি নমুনা গোপালগঞ্জের ঘাগর নদীর উপর নির্মিত এই ব্রিজটি। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কোনোভাবে সেতুটি করা হলেও নেই কোনো অ্যাপ্রোচ সড়ক। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছেন না। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। উপজেলাবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর 2009 সালে 2,57,65,000 টাকা ব্যয়ে কোটালীপাড়া উপজেলার গোপালপুর ঘাগর নদীর উপর সেতুটির কাজ পায় শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। কাজটি 2011 সালের 19 জানুয়ারি শেষ করার কথা থাকলেও 2012 সালের 10 জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। নির্মাণ খরচও বাড়ানো হয় দ্বিগুণ। এরপর করা হয়নি সেতুর সাথে সংযোগ অ্যাপ্রোচ সড়ক। ব্রিজ হওয়ার কারণে আমাদের সেই আশা দুর্ভোগ সব লাঘব হবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় মৃত্যুর আগেও মনে হয় আমরা সেই দুর্ভোগ ভোগ করতেই হবে। ব্রিজ তো ঠিক নাই, ঠিক থাকলে তো আমাদের একটু সব বিষয়ে সুবিধা হইতো না। ব্রিজটা তো মনে করেন অকার্য হিসেবে পড়ে রয়েছে। এই যে খেওয়া থাকে, কিন্তু খেওয়াটা সময় মতন পাওয়া যায় না। অভিযোগ স্বীকার করে এলজিডির এই প্রকৌশলী বললেন, ডিসেম্বরে অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হবে, নইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য তাকে বলা হয়েছে। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে, তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। ব্রিজটি নির্মাণে দুর্নীতির সাথে জড়িত শেখ হাসিনার চাচার বিচার দাবি করেছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।